নমস্কার। গল্প-স্বল্পর আসরে আপনাদের সব্বাইকে স্বাগত জানিয়ে আজ আমি রমানাথ রায়ের লেখা একটি গল্প পাঠ করে শোনাব। গল্পের নাম পিঙ্কি। এইমাত্র রামের বউ পিঙ্কি মারা গেল। রাম প্রায় বালকের মতো শব্দ করে কেঁদে উঠল। সেই কান্নার শব্দে ঘরের মধ্যে এক যোগীর আবির্ভাব হলো। রাম কোনোদিন এ যোগীকে দেখেনি। না দেখলেও এর দিকে তাকিয়ে বুঝতে পারল ইনি অলৌকিক ক্ষমতার অধিকারী। রাম কাঁদতে কাঁদতে তাকে বলল, বাবা, আপনার অনেক কৃপা। আপনি আমায় দেখা দিয়েছেন। আপনি আমার পিঙ্কিকে বাঁচিয়ে দিন। যোগী রামের মাথায় হাত বুলিয়ে বললেন, তুমি পিঙ্কির জন্য শোক করো না। ও কথা শুনবো না বাবা। আপনার পায়ে পড়ি, আপনি পিঙ্কিকে বাঁচিয়ে দিন। পিঙ্কি বেঁচে উঠলে তুমি দুঃখ পাবে। পিঙ্কি মারা গেছে, তুমি আনন্দ করো। কি বলছেন আপনি? পিঙ্কি মারা গেছে আর আমি আনন্দ করব? পিঙ্কি যে আমার জীবন, ওকে ছেড়ে কি করে বাঁচব? পিঙ্কির বোন রিঙ্কি, তুমি রিঙ্কির জন্যে বাঁচবে। আমি রিঙ্কিকে চাই না, আমি পিঙ্কিকে চাই। আপনি পিঙ্কিকে বাঁচিয়ে দিন, নইলে আমি আত্মহত্যা করব। ছি, ওসব বলো না। তুমি কেন আত্মহত্যা করবে? পিঙ্কি নেই, বেঁচে থেকে আমার এখন কি লাভ? লাভের জন্যে কেউ বাঁচে না, বাঁচার জন্যেই তুমি বাঁচবে। সে পারবো না, আমি আত্মহত্যা করব। যোগী এবার কঠোর গলায় জিজ্ঞেস করলেন, কি চাও তুমি? রাম যোগীর পা জড়িয়ে ধরল, বলল, আমি পিঙ্কিকে ভীষণ ভালোবাসি। আপনি পিঙ্কিকে বাঁচিয়ে দিন। যোগী তখন রামের হাত থেকে পা ছাড়িয়ে নিয়ে বললেন, তুমি কিন্তু দুঃখ পাবে। রাম উঠে দাঁড়িয়ে বলল, পাই তো পাবো। শোনো, পিঙ্কি যাকে ভালোবাসতো এমন কেউ যদি পিঙ্কির কপালে হাত রাখে তাহলে পিঙ্কি আবার বেঁচে উঠবে। বলে যোগী অদৃশ্য হয়ে গেলেন। কিন্তু রাম চিন্তায় পড়ে গেল। যোগী একথা বললেন কেন? এ কথার অর্থ কি? পিঙ্কি কি তাকে ভালোবাসতো না? নিশ্চয়ই ভালোবাসতো, নইলে তাকে বিয়ে করেছিল কেন? বিয়ের আগে পিঙ্কি শ্যামের সঙ্গে ঘুরে বেড়িয়েছে, যদুর সঙ্গে ঘুরে বেড়িয়েছে, মধুর সঙ্গে ঘুরে বেড়িয়েছে, অথচ বিয়ে করার সময় তাকেই করেছে, অন্য কাউকে করেনি। কেন করেনি? তাকে ভালোবাসে বলেই তো করেনি। সুতরাং অত চিন্তার কিছু নেই। পিঙ্কি একমাত্র তাকেই ভালোবাসত। রাম নিশ্চিন্ত মনে পিঙ্কির পাশে গিয়ে দাঁড়ালো। পিঙ্কির কপালে হাত রাখল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, দেখতে দেখতে প্রায় 10 সেকেন্ড পার হয়ে গেল। পিঙ্কি বেঁচে উঠল না। তার চোখ যেমন বন্ধ ছিল থাকলো। রাম পিঙ্কির কপাল থেকে হাত সরিয়ে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলল। বুঝতে পারল পিঙ্কি তাকে একদম ভালোবাসত না। তাকে শুধু বিয়ে করেছিল আর মনে মনে ভালোবাসত আর একজনকে। কে সে? শ্যাম? হতে পারে। এখন শ্যামকে কিংবা অন্য কাউকে যদি পিঙ্কি ভালোবেসে থাকে তাহলে তাকে বাঁচিয়ে লাভ কি? ও মারা গেছে, ভালো হয়েছে। যোগী এই কারণেই তাকে পিঙ্কির জন্য শোক করতে বারণ করেছিলেন। বলেছিলেন, পিঙ্কি মারা গেছে, তুমি আনন্দ করো। রাম এবার কৌতূহলী হয়ে পড়ল। জানতে ইচ্ছে করল পিঙ্কি কাকে ভালোবাসত। এটা তার না জানলেও চলতো,
কিন্তু কৌতূহল চেপে রাখতে পারল না। সে পরীক্ষা করার জন্য শ্যামকে ফোন করল। শ্যাম ফোন পেয়ে ছুটতে ছুটতে এলো। জিজ্ঞেস করল, কি ব্যাপার? কি হয়েছিল পিঙ্কির? জানি না। কখন মারা গেল? একটু আগে। তবে ও আবার বেঁচে উঠতে পারে। কিভাবে? তুই যদি ওর কপালে হাত রাখিস। যা, সত্যি বলছি। তোর মাথা খারাপ হয়ে গেছে। না রে, কিছুক্ষণ আগে আর যোগীর আবির্ভাব হয়েছিল। তিনি বলে গেছেন, পিঙ্কি যাকে ভালোবাসতো এমন কেউ যদি ওর কপালে হাত রাখে তাহলে ও আবার বেঁচে উঠবে। আমি ওর কপালে হাত রেখেছিলাম, ও বেঁচে ওঠেনি। আমি এখন বুঝতে পারছি ও আমাকে বিয়ে করেছিল কিন্তু তোকেই ভালোবাসতো। তুই একবার ওর কপালে হাত রাখ প্লিজ। পাগলের মতো কি বলছিস তুই? ঠিক বলছি। তোকে যা বলছি শোন। তুই যা, দেরি করিস না। এ কথা শুনে শ্যাম পিঙ্কির কপালে হাত রাখতে গিয়েও রাখল না, ইতস্তত করতে লাগলো। তার হঠাৎ মনে হলো, পিঙ্কিকে বাঁচিয়ে কি লাভ? যে পিঙ্কি তাকে ভালোবাসতো অথচ বিয়ে করেছিল রামকে, সে পিঙ্কির মৃত্যু ভালো। তাকে বাঁচিয়ে লাভ নেই। তাকে বাঁচালে রামের লাভ। রাম আবার তার বউ ফিরে পাবে। সে কি পাবে? সে শূন্য হাতে বাড়ি ফিরে যাবে। রাম ওই সময় শ্যামকে তাগাদা দিল। কি হলো? চুপ করে দাঁড়িয়ে রইলি কেন? শ্যাম বলল, হাত দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি? পিঙ্কি যদি বাঁচে আমার 1,00,000 টাকা দিতে হবে। রাম প্রায় চমকে উঠল। বলল, টাকা? টাকা কি হবে? আমার এখন ভীষণ টাকার দরকার। এত টাকা কোত্থেকে পাবো? তা জানি না। যদি 1,00,000 টাকা দিতে রাজি থাকিস তো বল। রাম অবাক হয়ে কিছুক্ষণ শ্যামের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর ভাবল, পিঙ্কি তাকে ভালোবাসে না। পিঙ্কি বেঁচে উঠলে সে যে খুশি হবে তা নয়, কিন্তু তাকে জানতে হবে পিঙ্কি কাকে ভালোবাসতো। এটা না জানা পর্যন্ত তার স্বস্তি নেই। সে তার শ্যামের প্রস্তাবে রাজি হয়ে গেল। বলল, ঠিক আছে, দেব। শ্যাম এবার পিঙ্কির কপালে হাত রাখল। রাম রুদ্ধশ্বাসে পিঙ্কির মুখের দিকে তাকিয়ে রইল। দেখতে দেখতে প্রায় 10 মিনিট পার হয়ে গেল। তবু তার চোখে মুখে জীবনের কোনো লক্ষণ ফুটে উঠল না। রাম এতে খুশি হলো, কারণ পিঙ্কি তাকে যেমন ভালোবাসতো না তেমনি শ্যামকেও ভালোবাসতো না। কিন্তু শ্যাম দুঃখিত হলো। তার মনটা খারাপ হয়ে গেল। পিঙ্কির জন্যে নয়, টাকার জন্যে। পিঙ্কি যদি বেঁচে উঠত তাহলে সে এক্ষুনি 1,00,000 টাকা পেয়ে যেত। পিঙ্কির উপর তার খুব রাগ হলো। সে পিঙ্কির কপাল থেকে হাত সরিয়ে নিল। রাম বলল, এটা খুব আশ্চর্যের ব্যাপার। শ্যাম জিজ্ঞেস করল, কেন? পিঙ্কি আমাকে ভালোবাসতো না, কিন্তু তোকেও ভালোবাসতো না। ও কাকে ভালোবাসতো? হয়তো যদুকে। মনে হচ্ছে। রাম এবার যদুকে ফোন করে ডেকে আনলো। যদু ঘরে ঢুকে জিজ্ঞেস করল, কি ব্যাপার? রাম তাকে সব কথা খুলে বলল। কিছুই গোপন করল না। যদু সব শুনে ভাবল যে পিঙ্কি রামকে ভালোবাসতো না, শ্যামকে ভালোবাসতো না, সে পিঙ্কি তাকে ভালোবাসতো। হতেও পারে, কিন্তু তাকে যদি ভালোবাসতো তাহলে তাকে বিয়ে করলো না কেন?
সে তো বহুবার পিঙ্কিকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। পিঙ্কি কোনো সময় রাজি হয়নি। প্রতিবার তার প্রস্তাব হেসে উড়িয়ে দিয়েছে। বলেছে বিয়ে সে কোনোদিন করবে না। তাই যেদিন পিঙ্কি রামকে বিয়ে করে বসল, সেদিন সে পিঙ্কির ওপর খুব রেগে গিয়েছিল। এখন তার আর সে রাগ নেই। এখন সে অন্য একজনকে ভালোবাসে। শিগগির তাকে বিয়ে করবে। বিয়ের পর সল্টলেকে থাকবে। অথচ সল্টলেকে জমি পাওয়া যাচ্ছে না। এটাই এখন তার সমস্যা। রামের সল্টলেকে জমি আছে। মনে হয় সে জমিও হাতছাড়া করবে না। তবু এখন প্রস্তাবটা দিলে মন্দ হয় না। কিন্তু প্রস্তাবটা কিভাবে দেবে? সে পিঙ্কি মাথার পাশে দাঁড়িয়ে নানা উপায় ভাবতে লাগলো। রাম অস্থির হয়ে উঠেছিল। জিজ্ঞেস করল, কি হলো? চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? কি ভাবছিস? যদু একথা একটা সুযোগ পেয়ে গেল। বলল, আমি একটা কথা জানতে চাই। কি? পিঙ্কি যদি আমার হাতের ছোঁয়ায় বেঁচে ওঠে, তাহলে কি দিবি? তুই কি চাস? যা চাইবো দিবি? দেব। সল্টলেকে তো 3 কাঠা জমি আছে না? আছে। ওটা আমায় দিতে হবে। কিন্তু কোনো কিন্তু নয়। যদি রাজি থাকিস তো বল। রাম এখন সত্যকে জানতে চায়। জানতে চায় পিঙ্কি কাকে ভালোবাসত। সে রাজি হয়ে গেল। বলল, ঠিক আছে, তাই দেব। যদু তখন পিঙ্কির কপালে হাত রাখল। কিন্তু এবারও পিঙ্কি বেঁচে উঠল না। রাম খুশি হলো। যাক, পিঙ্কি তাহলে যদুকেও ভালোবাসত না। আর যদু সল্টলেকে 3 কাঠা জমি হাতছাড়া হয়ে গেল দেখে মুচড়ে পড়ল। কিন্তু রাম সমস্যায় পড়ল। পিঙ্কি তাহলে কাকে ভালোবাসত? মধুকে? হতেও পারে। রাম এবার মধুকে ফোন করে ডেকে আনল। মধু সব শুনে বলল, পিঙ্কির কপালে আমি একটা শর্তে হাত রাখতে পারি। রাম এরকম কথার জন্য প্রস্তুত হয়েই ছিল। জিজ্ঞেস করল, কি? পিঙ্কি যদি বেঁচে ওঠে, তাহলে ও হবে আমার। আমি ওকে নিয়ে চলে যাব। রাম এরকম শর্ত বোধহয় কল্পনা করেনি। তা একটু বিব্রত হয়ে বলল, কিন্তু পিঙ্কি যে আমার বিয়ে করা বউ। তাতে কি হয়েছে? এতদিন তোর কাছে থেকেছে, এবার থেকে আমার কাছে থাকবে। তার আগে ডিভোর্সটা হয়ে গেলে ওটা পরে করলেও চলবে। এখন বল তুই রাজি আছিস কিনা? রাম এর কি উত্তর দেবে তা বুঝে পেল না। তারপর ভাবল, পিঙ্কি যদি মধুর হাতের ছোঁয়ায় বেঁচে ওঠে, তাহলে বুঝতে হবে ও মধুকেই ভালোবাসে। তখন পিঙ্কিকে ঘরে আটকে রাখার মানে হয় না। পিঙ্কি তার ঘর করবে অথচ ভালোবাসবে মধুকে, এটা সে সহ্য করতে পারবে না। তার চেয়ে পিঙ্কিকে মধুর হাতে তুলে দেওয়া ভালো। এতে সে শান্তি পাবে। পিঙ্কিও সুখী হবে। তবে পিঙ্কি যে মধুকেই ভালোবাসত তার প্রমাণ এখনো হয়নি। এখন দেখা যাক কি হয়। রাম বলল, আমি রাজি আছি। তুই ওর কপালে হাত রাখ। মধু খুব খুশি হয়ে পিঙ্কির কপালে হাত রাখল। কিন্তু পিঙ্কি বেঁচে উঠল না। এতে রাম আশ্বস্ত হল। মধু দুঃখিত হল। রাম বলল, পিঙ্কি তাহলে আমাদের কাউকেই ভালোবাসত না। শ্যাম বলল, তাই তো দেখছি। যদু বলল, এটা হতে পারে না। যোগী ধাপ্পা দিয়েছে। মধু বলল, আমারও তাই মনে হচ্ছে। রাম বলল, হতেও পারে। তবে জীবন কুমারকে একবার ডেকে আনলে হতো।
সবাই এক কথায় প্রায় একসঙ্গে বলে উঠল, জীবন কুমার? সে তো অভিনেতা। তার সঙ্গে পিঙ্কির কি সম্পর্ক? রাম বলল, আমার মনে হয় পিঙ্কি জীবন কুমারকে ভালোবাসত। সবাই আবার প্রায় একসঙ্গে জিজ্ঞেস করল, কি করে বুঝলি? রাম বলল, পিঙ্কি প্রায়ই বলতো আমার চোখ দুটো নাকি জীবন কুমারের মতো। শ্যাম বলল, হতে পারে, কারণ পিঙ্কি প্রায়ই বলতো আমার নাকটা নাকি জীবন কুমারের মতো। যদু বলল, ঠিক, কারণ পিঙ্কি প্রায়ই বলতো আমার চিবুকটা নাকি জীবন কুমারের মতো। মধু বলল, আমারও তাই মত, কারণ পিঙ্কি প্রায়ই বলতো আমার গলার স্বরটা নাকি জীবন কুমারের মতো। রাম বলল, তাহলে জীবন কুমারকে ফোন করি। সবাই প্রায় একসঙ্গে জিজ্ঞেস করল, জীবন কুমার কি আসবে? রাম বলল, আসবে। জীবন কুমার আমার ছেলেবেলার বন্ধু। এ বাড়িতে ও দু একবার এসেছে। পিঙ্কির সঙ্গে ওর পরিচয়ও আছে। সবাই তখন বলল, তাহলে আর ভাবনা কি, তুই এক্ষুনি ফোন কর। রামের কপাল ভালো, জীবন কুমার বাড়িতেই ছিল। ফোন পেয়ে আর দেরি করল না, চলে এলো। জীবন কুমার ঘরে ঢুকে কারো দিকে তাকালো না, আস্তে আস্তে পিঙ্কির দিকে এগিয়ে গেল। পিঙ্কির মুখের দিকে ভালো করে তাকালো, তারপর পিঙ্কির পাশে বসলো। বসে আলতো করে ডান হাতটা পিঙ্কির কপালে রাখল। আর সঙ্গে সঙ্গে সকলকে অবাক করে পিঙ্কি চোখ খুলল। খুলে জীবন কুমারকে দেখে উঠে বসল। বলল, তুমি? জীবন কুমার বলল, তোমার জন্য এসেছি। আমি জানতাম তুমি একদিন আসবে। জানতে? হ্যাঁ। এবার তাহলে আসি। কোথায় যাবে? বাড়ি। আমাকে সঙ্গে নিয়ে চলো। সে হয় না, ঘরে তোমার স্বামী আছে। আমি ওকে ভালোবাসি না। তুমি কাকে ভালোবাসো? পিঙ্কি জীবন কুমারী গলা জড়িয়ে বলল, তোমাকে। জীবন কুমার বলল, কিন্তু তোমার মতো আমার যে ৭ লক্ষ প্রেমিকা আছে। পিঙ্কি হেসে বলল, আমি ৭ লক্ষ এক হব? এর জন্যে আমার সঙ্গে যাওয়া দরকার নেই। তুমি এখানেই থাকতে পারো। আমি এখানে থাকবো না। কেন? এ বাড়ি আমার কাছে নরক। আমি এখান থেকে চলে যেতে চাই। আমি তোমার কাছে থাকবো। সারাদিন তোমায় দেখব, তোমার কথা শুনব। আমার যখন শুটিং থাকবে, আমি তোমার সঙ্গে যাব, তোমার শুটিং দেখব। জীবন কুমার এবার রামের দিকে তাকিয়ে বলল, কি করব? রাম এতক্ষণ স্তব্ধ হয়ে পিঙ্কির কথা শুনছিল। জীবন কুমারের প্রশ্নে সম্বিত ফিরে পেল। বলল, তুমি পিঙ্কিকে নিয়ে যাও, আমি খুশি হব। তারপর জীবন কুমার আর এক মুহূর্ত অপেক্ষা করল না, পিঙ্কির হাত ধরে চলে গেল। যাবার পরে শ্যাম, যদু ও মধুও একে একে মাথা নিচু করে চলে গেল। রাম একা ঘরের মধ্যে দাঁড়িয়ে রইল। তার যোগীর কথা মনে পড়ল। যোগী তাকে ঠিকই বলেছিলেন, পিঙ্কি বেঁচে উঠলে তুমি দুঃখ পাবে, পিঙ্কি মারা গেছে তুমি আনন্দ করো। রামের কেন যেন কান্না পেল। সে শব্দ করে কেঁদে উঠল। এই সময় আবার ঘরের মধ্যে সেই যোগীর আবির্ভাব হলো। রাম কাঁদতে কাঁদতে বলল, আপনি মহাপুরুষ, আপনার জন্যে পিঙ্কি বেঁচে উঠেছে। আপনি এবার আমায় মেরে ফেলুন। কেন? এখন এ জীবন নিয়ে কি করব? আবার কাউকে ভালোবাসো? কাকে? কেন? পিঙ্কির বোন রিঙ্কিকে? ও কি আমায় ভালোবাসবে?
চেষ্টা করে দেখো, বলে যোগী অদৃশ্য হয়ে গেলেন। রাম ওর সঙ্গে সঙ্গে পিঙ্কির কথাও ভুলে গেল। চোখে জল মুছে রিঙ্কিকে ভালোবাসার জন্যে তার বাড়ি ছুটল।